ড্রামার শুরুতে আমরা এখানে সোজি আর জুহুকে দেখছি, যারা স্বামী স্ত্রী দুজন শান্তভাবে বসে একে অপরকে ডিভোর্স দিচ্ছে। সোজি বুঝে যায় যে এটাই তাদের শেষ মুহূর্ত, যেখানে তারা কোনো ঝগড়া ছাড়াই এই কথাই রাজি হয়ে একে অপরকে ডিভোর্স দিচ্ছে। তখন জুহু সোজিকে জিজ্ঞেস করছে সে আসলে কি চায়। তখন সোজি বলতে শুরু করে যে অ্যালিমানি নামে কিছু টাকা আর কোম্পানির অর্ধেক শেয়ার চাই, আর এরপর আর কিছু বলে না। এটা শুনে জুহু অবাক হয়ে যায় আর তাকে প্রশ্ন করতে থাকে যে শুধু এতটুকুই, আর বাচ্চাদের কি? তুমি তো একবারও তাদের নিয়ে কিছু বলনি। আর সোজি মনে মনে বলছে যে সুহুর টাকা ছাড়া তার সঙ্গে যুক্ত যে কোনো জিনিসই সে চায় না। তাই জুহু সোজিকে প্রশ্ন করছে বাচ্চাদের কি? তুমি তো তাদের খুব ভালোবাসতে, তুমি কি তাদের এমনি ছেড়ে চলে যাবে? আর সোজি সোজাসাপটা হ্যাঁ বলে দেয়, এই বলতে বলতে যে সে বাচ্চা চায় না। এটা শুনে জুহু ডিভোর্স পেপারে সই করে দেয় আর কোম্পানির শেয়ারগুলো তাকে দিয়ে চলে যেতে শুরু করে। সেই সঙ্গে তার কার্ডও রেখে গিয়েছিল, যেটা সোজি ছিঁড়ে ফেলে দেয়। আর সে শুধু বলছে যে এই জন্মে যদি আমি মরেও যাই আর যদি কারো সাহায্যের দরকার হয় আর সেই মানুষটা জুহু হয়, তবুও আমি মরতে পছন্দ করব, জুহুর সঙ্গে দেখা করব না। আর সেখান থেকে তার বিয়ের আংটি খুলে চলে যায়। এখানে সে তার আর জুহুর ওয়েডিং ফটো দেখে। এই ফটোটা দেখে তাকে খুব খুশি লাগে আর এই ফটোটা তুলে নিচে মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলে, কারণ সে চায় না যে এখন কোনো জিনিস তাকে এগিয়ে যাওয়া থেকে বিভ্রান্ত করুক। আর বন্ধুরা, এখানে সে বাড়ি চলে আসে, যেখানে সে এখন তার আর সোর গল্প বলছে যে আসলে তাদের দুজনের শুরু কবে হয়েছিল। আর আমাদের দেখানো হয় ফজির সম্পর্কে, যেখানে সে খুব খুশি ছিল কারণ তাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন মিলে গিয়েছিল, এমন একটা ইউনিভার্সিটি যেখানে খুব হাইফাই লোকেরা এক্সট্রা ডোনেশন দিয়ে আসে আর কিছু লোক টপ করে আসে, যাদের মধ্যে জিও ছিল একজন। তখন তার মা ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। তারপর তার কলেজ লাইফ শুরু হয় আর কলেজে তার সুহুর সঙ্গে দেখা হয়, যখন সুহু প্রাইজ দিচ্ছিল সেই প্রেজেন্টেশন জেতার জন্য। তারপর থেকে এটা তার প্রথমবার ছিল না, পরে আরও সে ফুল নিয়ে এসেছিল আর সোজিকে দেখা মাত্রই প্রেমে পড়ে গিয়েছিল। শুধু তাই না, সে তার জানালার নিচে এসে ফুলের পাপড়ি দিয়ে বড় হার্ট বানিয়ে সোজিকে সব ক্যাম্পাসের সামনে প্রপোজ করেছিল। কনফেশন করতে করতে এখন সোজির ব্যাচমেটদের মধ্যে কিছু মেয়ে খুশি ছিল, কিন্তু কিছু মেয়ে সোজিকে ওয়ার্নিং দিচ্ছিল যে দেখো, তুমি তো জানো সুহুর ব্যাকগ্রাউন্ড কি, সে নাম্বার 1 প্লে বয়, তার ওপর রিচ ড্যাডের ছেলে। তো তুমি নিজেই ভাবো যে আসলে এখানে সময় কাটানো ছাড়া তার আর কোনো কাজ নেই। কিছু লোক ছিল যাদের কাছে জি আর সুজি পারফেক্ট কাপল মনে হতো, আর অন্যরা যারা জানতো যে তারা দুজনে একসঙ্গে ফরএভার থাকতে পারবে না, তাদের রিলেশন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। জিজিকেও এই ব্যাপারটা ভালোভাবে খেয়াল ছিল, কারণ সে জানে সে একটা সিন্ড্রেলা টাইপের মেয়ে যে ছোট শহরে থাকে, তাই কোনো বড় লোক তার প্রতি দৃষ্টি আকর্ষণ করবে এটা খুব বড় ব্যাপার। কিন্তু এই জিনিস দুজনের মাঝে কখনো আসেনি, যা স্ট্যান্ডার্ড ডিফারেন্স। এইসব জিনিস ইগনোর করে সুহান শুধু তাকে এই বিশ্বাস দিয়েছে যে সে তাকে সত্যিকারের ভালোবাসে। কাস্ট স্ট্যান্ডার্ড কোনো জিনিস তাদের মাঝে কখনো আসতে পারবে না। তাদের এই প্রপোজালকে আমরা একটা বিয়েতে পরিণত হতে দেখি। সেই বিয়েতে তাদের সব বন্ধু আর পরিবার সবাই ছিল, আর এই বিয়ের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি যদি কেউ নিয়েছে তাহলে সে জুহো। সে জজির মাকে বাড়িতে আনিয়েছে আর সঙ্গে তার মায়ের যত মেডিকেল রিসোর্স দরকার সবচেয়ে ভালো জিনিসগুলো প্রোভাইড করেছে। সুহো
সজির খুব খেয়াল রেখেছে, এত যে তাদের মাঝে আজ পর্যন্ত কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। আসলে আমরা সজির সেই সময়ও দেখি যখন সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তবুও একটা ভালো আর জেন্টেল স্বামী হিসেবে সে সজির ঠিক সেভাবে খেয়াল রেখেছে যেভাবে একটা স্বামীর রাখা উচিত। আর অবশেষে সে সেই বেবিকে জন্ম দেয়। কিন্তু এখানে যেমন তার ঘুম ভারী ছিল, তাকে জানাচ্ছিল না যে আজকের পর থেকে তার সম্পূর্ণ জীবন বদলে যাবে। তখনই তার সাহায্যের জন্য তার শাশুড়ি তাকে দেখতে আসে। সজি যেই ওঠে সে প্রথমে তার বেবিকে ধরতে চায়, কিন্তু তার শাশুড়ি তাকে মানা করে দেয়। সজি বলে, মা, আমার খুব ভারী লেবার হয়েছে, আমি তো আমার বেবিকে ধরতেও পারিনি, তাই প্লিজ আমাকে একবার দেখতে দাও, তারপর আমরা কথা বলবো। কিন্তু আন্টি বলে, তুমি বুঝছো না, এই বাচ্চা হু ফ্যামিলির অধিকার। আর যাই হোক, তোমার স্ট্যাটাস আর ব্যাকগ্রাউন্ড তো তুমি জানোই, তাই কেন মনে হয় আমরা তোমাকে তাকে ছুঁতে দেব? এখন এই বাচ্চাকে আমাদের পরিবারের লোকেরা পালন করবে, তাকে বড় করে তুলবে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে। আর হ্যাঁ, তুমি মা হলেও যদি তাকে দেখতে চাও তাহলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এই বলে সে বেবিকে নিয়ে চলে যায়, যেখানে সজি তাদের খুব রিকোয়েস্ট করে, কিন্তু সে শোনে না। সো নিজে এইসব তার চোখের সামনে দেখছিল। আর তারপর সে সেই রুমের ভিতরে যায় যেখানে সুজি তাকে খুব রিকোয়েস্ট করছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। এখানে সে শুভকে বোঝাচ্ছিল যে সে সব শিখবে আর একদম বেস্ট উপায়ে বেবির খেয়াল রাখবে, তাকে বাড়াবে আর সবচেয়ে ভালো ম্যানার্স শেখাবে। শুভ বলে, আমার মা কি ভুল বলেছে? তুমি তো গ্রাম থেকে, বেটার হবে বেবি আমার মায়ের কাছে থাকলে। সজি বলে, তুমি বুঝছো না, এক তো আমার ডেলিভারি খুব কষ্ট করে হয়েছে, তুমি জানোই তো এই মাসগুলোতে, আর আজকের দিনটা আমার জন্য কতটা ক্রুশিয়াল ছিল। আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম, যেখানে আমার প্রাণ যেতে পারতো। এত কিছুর পর আমি কিভাবে আমার বেবিকে আমাদের থেকে দূর করব? তখন সো বলে, এতে কি হয়েছে, আমরা আর একটা বেবি জন্ম দেব। এই বলতে বলতে সে তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে, কিন্তু সেই সময় সে তার শরীরে সেই মার্ক দেখে, যেটাকে খুব ডিসগাস্টিং ফিল করে আর সেখান থেকে চলে যায়। এখন সজি তার চোখ পড়ে নেয়, তাকে বুঝে যায় যে কি টাইপের লুক শুভ তার শরীরে দিয়েছে জন্ম দেওয়ার পর। আর সে বুঝে যায় যে এখন তাদের দুজনের মাঝে কোনো জিনিস আগের মতো থাকবে না। কিন্তু এখানে শেষ হয় না। প্রথমে তো সোর কিছু যায় আসে না তাদের মাঝের ডিফারেন্সের, কিন্তু এখন চক্র খুব বাড়ছে। তারা তাদের বাড়ির পার্টিতে ছিল, যেখানে সবাই সজিকে জাজ করছিল, কারণ সজি গ্রাম থেকে আর লোয়ার ক্লাস থেকে। তো তাই, কিন্তু শুহুর মাও কম ছিল না। তাদের মতে সজি যদি তার ছেলেকে পছন্দ করে তাহলে ঠিক আছে, কয়েক বছর সজির সঙ্গে খেলতে পারে আর তারপর ছেড়ে দিতে পারে, এমন তার মায়ের ভাবনা চিন্তা ছিল। আর ধীরে ধীরে সজি আর শুহুর মাঝে গ্যাপ আসতে শুরু করে। সজি এখানে প্রেগনেন্সির পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন সে বারবার শুভকে কল করে, কারণ দেরি হয়ে গেছে আর এখনও সে বাড়ি ফেরেনি। এখানে স্টাফ এসে সজিকে উপরে ঘুমাতে বলে, কারণ আধা রাত হয়ে গেছে। কিন্তু সজি ভয় পেয়ে গেছে যে কোথাও জোর অ্যাক্সিডেন্ট হয়নি তো, কোথাও মুশকিলে পড়েনি তো। স্টাফ তাকে বলে, আপনি বেশি বেশি ওভার থিঙ্কিং করছেন, আপনি গিয়ে রেস্ট নিন। কিন্তু তখনই সজির কাছে একটা ফটো আসে আর কিছু পোস্ট, যেখানে সহ কোনো মাইনর অ্যাক্ট্রেসের সঙ্গে বিছানায় ছিল, যার মানে সজি যেখানে তার পরোয়া করছিল সে তো অন্যদিকে মজা করছিল। আর বন্ধুরা, সে এতে আপসেট হয়ে বেশি ড্রিঙ্ক করতে শুরু করে, এত যে সে কমপ্লিটলি ড্রাঙ্ক হয়ে সেখানে বসেছিল। যখন শুহু বাড়ি আসে তখন সে সবাইকে গিয়ে ঘুমাতে বলে। তার অবস্থা দেখে কোনো প্রশ্ন করে না। আর সজি তাকে জিজ্ঞেস করছিল যে আসলে সে এত দেরি করে কেন এলো। শুয়োর একই উত্তর ছিল যে সে মিটিংয়ে ছিল। কিন্তু তখন সজি তাকে সেই মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে। শুহু তাকে প্রশ্ন করে যে সে আসলে এসব কিভাবে জানতে পারলো। সজি বলে, আমি কিভাবে
কিভাবে জানতে পারলাম? আসলে পুরো দুনিয়া তো এখন তোমাদের দুজনের সম্পর্কে জানে, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো যে এসব আমি কিভাবে জানতে পারলাম? এটাই তোমার মিটিং? তাই সে রাগে বলছে যে দেখো, আমার ওপর তোমার সন্দেহ করার দরকার নেই। আমি যখন বলছি মিটিং, তাহলে মিটিং। তাই সোজি জিজ্ঞেস করে, সব বুঝলাম, কিসিং করা, নাইট স্পেন্ড করা, এগুলো তোমার মিটিংয়ের অংশ, কন্ট্রাক্ট সাইন করানোর জন্য। আর শুহু রাগে সেখান থেকে চলে যায়। এই বলতে বলতে যে তুমি এখানে একটা ওয়েস্ট বাদ দেওয়া নারী, যাকে আমি তো আমার জীবনে একদম রাখতে চাই না। পরের মর্নিং স্টাফদের দেখা যায় যারা রাতের ঝগড়া নিয়ে কথা বলছিল। তাদের মধ্যে একজন নতুন স্টাফ ছিল না, পুরনো স্টাফ। তাকে বলছিল যে স্যার আর ম্যাডামের শুরু থেকে তো খুব ভালো ছিল, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর ম্যাডামের শরীর এখন স্যারের পছন্দ হয় না, তাই সে তার থেকে কমপ্লিটলি দূরে সরে গেছে। সোজি আসতেই এই কথা শুনে সে রেগে যায়। তখনই সে অনলাইনে কমেন্টস পড়ছিল, যেখানে সবাই জুহুকে ব্লেম করছিল না, বরং সোজিকে ব্লেম করছিল যে কি ধরনের স্ত্রী, যে তার স্বামীকে আগলে রাখতে পারে না। সোজির রাগ হয়ে যায় আর সে রাগে অফিসে চলে যায় আর গিয়ে সেই উপপত্নীকে চড় মারে। আর সেই সময় সেখানে জুহু উপস্থিত ছিল, যে সোজিকে সবার সামনে চড় মারে আর তাকে এক্সপ্লেনও করে না, নিয়েও যায় না। সে তখন সেই উপপত্নীকে নিয়ে চলে যায়। সোজি বিশ্বাস করতে পারে না যে শুহু এমন একটা লোকের পক্ষ নিচ্ছে যে তার সংসারটা ভাঙছে। আর সেই দিনের পর থেকে সোজির পার্সোনাল সিচুয়েশন খুব খারাপ হয়ে যায়, এত যে সে নিজেকে প্রাণে মারতে চায়। একটা সময় এমনও আসে যখন সে ব্যালকনি থেকে লাফ দিতে যাচ্ছিল, কিন্তু সে শুহুর ওপর একদম চলছিল না। সে শুহুকে তার জীবনের এমন দশার জন্য দায়ী করছিল আর তার মাকে তাদের কথা মনে করছিল, যেখানে তার মা বলেছিল যে সে স্বপ্ন শুধু যতটা দেখো যতটা তোমার জীবনে সম্ভব। আর এই ভেবে সে সেখান থেকে লাফ দিতে যাচ্ছিল, কিন্তু তখন শুহু তাকে বাঁচিয়ে নেয়, তাকে ধরে পিছনে টানে, তার সামনে কাঁদে আর চান্স চায়, এই বলতে বলতে যে সে তার করা ভুল আর কখনো করবে না। কিন্তু সোজির মুখে কোনো রিয়াকশন হয় না। আর এটা একবার হয় না, একবার তো সোজি ব্রেসলেটও কেটে ফেলে, যেখানে সু আবার চান্স চাইছিল, কিন্তু সোজির মুখে কোনো রিয়াকশন একদম নেই। তখনই জুর কাছে কন্টিনিউয়াসলি আননোন নাম্বার থেকে কল আসছিল, কিন্তু সে কলটা তুলতে চায় না। আর সোজির বলায় সে কলটা তোলে, যেখানে কল তুলতেই তাকে ভয়ঙ্কর খবর পায়। আর সেই খবরটি ছিল যে সোজিকে বলেছিল যে সোজির মায়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, হেভি ব্লিডিং এর কারণে সে এখন অপারেশন রুমে আছে। এসব শুনে সোজি রিয়্যাক্ট করে, সে ঘাবড়ে যায় আর তাড়াহুড়ো করে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তাররা তাদের খারাপ খবর দেয় যে তারা তার মাকে বাঁচাতে পারেনি। তখনই জোজিও অজ্ঞান হয়ে যায় আর তারপর থেকে সে শুহুকে মাফ করে দেয়, যা সবচেয়ে বড় ভুল ছিল। তারপর থেকে তাদের জীবনও চেঞ্জ হয়ে যায়, কিন্তু ততক্ষণ না যতক্ষণ সে আবার আরেকটি বাচ্চার জন্ম দেয়। আবার তার শাশুড়ি সব স্টাফ নিয়ে আসে সেই বেবিকে নিয়ে যাওয়ার জন্য। সোজি বলে, কিন্তু আপনারা তো আমার প্রথম বাচ্চাটাকে নিয়ে নিয়েছেন, আর এখন আমি দ্বিতীয়টাকে দেব না। আন্টি স্পষ্টভাবে তাকে ধাক্কা দিয়ে বলে যে দেখো, তুমি তৃতীয়, চতুর্থ, পঞ্চম যত বেবি বানাতে চাও বানাও, সবগুলোর ওপর আমাদের অধিকার। আর এই বলে সেখান থেকে চলে যায়, যেখানে সোজি শুহুকে খুব দয়া করে কিছু বলার জন্য অনুরোধ করে, কিন্তু সে তো স্ট্যাচুর মতো সেখানে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। কিন্তু বন্ধুরা, সোজি ঠান্ডা মাথায় ঠিক করে যে সে তার শাশুড়ির সব কথা মেনে নেবে, আর হয়তো একদিন তার শাশুড়ি তাকে পছন্দ করবে আর এই অজুহাতে বাচ্চাদের দেখতেও পারবে। কিন্তু বেচারি তো এখানে ডটার ইন ল তো নয়, মেয়েদের মতো, বাড়ির চাকরের মতো এসেছিল, যেখানে সে আন্টির কাঁধ টিপছিল। যেই তার বড় ছেলে আর ছোট মেয়েকে দেখে, তারা তাকে ইগনোর করে চলে যায়। আর তখনই আন্টি সোজিকে বোঝাচ্ছিল যে দেখো, আবার বাচ্চাদের স্কুলে যাওয়ার দরকার নেই।
সোজি বলছিল যে প্যারেন্টস টিচার মিটিং ছিল। তখন আন্টি বলে, সেই জিনিসের জন্য আমি আছি। আমি যতদিন জীবিত আছি ততদিন তোমার দরকার নেই, তাই এমন জায়গায় যেও না যেখানে তোমার জায়গা নেই। আর এই বলে তাকে তার পা ম্যাসেজ করতে বলে। আর অন্য একদিন অবশেষে সোজিকে পার্সোনালি বাচ্চাদের সঙ্গে দেখা করার সুযোগ মেলে, কিন্তু তার বাচ্চারা তাকে দেখামাত্র চেঁচাতে শুরু করে, গ্রামের মেয়ে বলতে শুরু করে, আর ছোটটা তো কাঁদতেও শুরু করে। স্টাফ এসে বাচ্চাদের বোঝায় যে এটা তোমাদের মা, কিন্তু তারা স্পষ্ট মনে করে দেয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন সোজি বুঝতে পারে যে সে তো একটা বাটলার মাও হতে পারেনি। আর বন্ধুরা, এভাবে এমন করে করেই বছর কেটে যায়। আর সেই দিন তার ওয়েডিং নাইট ছিল, যেখানে সে তার বেবিকে কল করছিল যে এখন টিনেজার হয়ে গেছে। সে তাকে ডিনারে ডাকছিল কারণ আজ তাদের ওয়েডিং অ্যানিভার্সারি, কিন্তু তার মেয়ে মানা করে দেয়, এই বলে যে আমরা তো আগেই গ্র্যান্ডমার সঙ্গে ডিনার করে নিয়েছি। আর কল রাগে কেটে দেয়। আর বন্ধুরা, সোজি শুহুকেও কল করে, কিন্তু ততক্ষণে তার পেছন থেকে কোনো মহিলার গলা ভেসে আসে। শুভ সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয়। আর ঠিক তখনই সুজির কাছে ভিডিও প্রুফ চলে আসে, যেখানে পরিষ্কার দেখা যায় ওয়েডিং নাইটে শুভ আসলে কোন মিটিংয়ে গিয়েছিল। এই সব কিছু দেখে সুজির ডিপ্রেশনের ফেজ আবার শুরু হয়ে যায়। নিজের ভেতরের অ্যাংজাইটি, স্ট্রেস আর ডিপ্রেশন সামলাতে না পেরে সে নিজেকেই শারীরিক কষ্ট দিতে শুরু করে, ছুরি দিয়ে নিজেকে আঘাত করে। আর এই ছুরির দাগগুলোই সে ড্রামার শুরুতে লুকানোর চেষ্টা করছিল। এক সময় অবস্থা এতটাই সিরিয়াস হয়ে যায় যে সে ঘন্টার পর ঘন্টা বাথরুম থেকে বের হয় না। ভয় পেয়ে ভেগমা দরজা খুলে দেয় এবং সুজিকে সেই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে শুভকে ফোন করে সাহায্য চায়। পরের দিন সকালে সুজি বুঝতে পারে যে ভেগমাই তাকে বাঁচিয়েছে। আর শুভ, সে তখনই সকালে বাড়ি ফেরে একেবারে মাতাল অবস্থায়। এসেই সে সুজির ওপর চিৎকার শুরু করে। ভেগমা তাকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে ম্যাডামের সাথে কথা বলা ঠিক না, কিন্তু শুভ তাকে চলে যেতে বলে দেয়। এরপর সে সুজির ওপর চেঁচিয়ে ওঠে, যদি মরতেই হয় তাহলে একেবারে মরে যাও না কেন? বারবার এই নাটক কেন করো যে তুমি মরতে যাচ্ছ? শেষ পর্যন্ত তো বেঁচেই যাও, শুধু আমার জীবনটা নষ্ট করার জন্য। এই কথাগুলো শুনে এবার সুজি একেবারে ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে গিয়ে বারান্দা থেকে লাফ দেয়। যদিও সে বেঁচে যায়, কিন্তু তার শরীরে অনেক ফ্র্যাকচার হয়, ভীষণ আঘাত লাগে। তবুও এই সব কিছুর কোনোটাই তার শাশুড়ির ওপর একটুও প্রভাব ফেলে না। ও তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল একটি অপারেশন রুমের দিকে। সেই অপারেশন রুমেই তখনও সুজির মাকে রাখা হয়েছিল, কারণ সুজির মা তখনও অচেতন অবস্থায় ছিল এবং তার চিকিৎসা চলছিল। আন্টি তখন বলে, তোমার মাকে ভালো করে দেখে নাও, যদি তুমি তোমার মায়ের সঙ্গে মরতে চাও তাহলে আজই বলে দাও, আমি একেবারেই তোমাদের দুজনের খেলা শেষ করে দেব। আর যদি এখনও তোমার মাকে বাঁচাতে চাও তাহলে জুও যা বলবে চুপচাপ তাই করে যেতে হবে এবং শান্তিতে এই বাড়িতে থাকতে হবে, না হলে আমি তোমাকে আর তোমার মাকে একসাথেই ভগবানের কাছে পাঠিয়ে দেব। এই সময় সুজি বুঝতে পারে যে শুভ আর তার মা দুজনেই একই রকম, কারণ লাফ দেওয়ার ঠিক আগেও শুভ তাকে একই কথা শুনিয়েছিল, ভুলে যেও না, তোমার মায়ের হাসপাতালের সব বিল আমি দিচ্ছি, আর সেই বাচ্চাটাও এখনো তোমারই। কিন্তু এখানে আন্টি তো আরো ভয়ঙ্কর। নিজের ছেলের দোষের জন্যও সে সুজিকেই দায়ী করছিল। যে মেয়েটির সঙ্গে শুভ ডেট করছিল সেও অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর আন্টি সুজিকে হুমকি দেয়, যদি সে এই বিষয়টা নিজের হাতে না নেয় তাহলে আন্টি তার বিরুদ্ধেই দাঁড়াবে। এরপর সুজির সেই মেয়েটির সঙ্গে দেখা হয়। মেয়েটি খুবই নিরীহ আর দয়ালু ছিল, আর সে শুভর কথাই ভুলে গিয়েছিল। সে সুজিকে বলে, দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সংসার ভাঙতে চাইনি, আপনাদের
দুজনের ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমিও কষ্ট পাচ্ছি, কিন্তু এখন বুঝতে পারছি আমার ভুল হয়েছে। আপনি যেমনটা চান আমি ঠিক সেভাবেই করতে রাজি আছি। সুজি তখন তাকে 5 মিলিয়ন টাকা দেয়। সে বলে যে মেয়েটি শিশুটিকে অ্যাবর্ট করবে এবং সেই সঙ্গে এই দেশ ছেড়ে চলে যাবে। সামনের সেই নারী এই সব শর্তেই রাজি হয়ে যায়। অন্যদিকে অনেক বছরের মধ্যে এটাই ছিল প্রথম দিন যেদিন সে প্রথমবার সুজির ঘরে ঢোকে। এরপর সে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। আন্টি খুবই খুশি হয়, কারণ সুজি এই পুরো বিষয়টা নিজের হাতে নিয়ে ভালোভাবে সমাধান করে ফেলেছিল। এই ব্যাপারটির জন্য সে সুজির প্রশংসাও করে এবং তার সঙ্গে সঙ্গে তাকে একটি উপহারও দেয়। সেই উপহারটাই ছিল যেটা সুজি অনেকদিন ধরেই মরিয়া হয়ে চাইছিল। সুজি আবারও গর্ভবতী হয়। এবার তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে একটা সুযোগ দেয় এই সন্তানটিকে নিজে বড় করে তোলার, যেটা সুজির জন্য ভীষণ ভালো খবর ছিল। এরপর আমরা দেখি ইতিমধ্যেই 8 মাস কেটে গেছে। সুজি শুভকে সঙ্গে নিয়ে সোনোগ্রাফি করাতে যেতে চায়। শুভ খুব খুশি হয়ে রাজি হয়, কিন্তু হঠাৎই সে তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে। এর ফলে সুজির মিসক্যারেজ হয়ে যায়। সেই সময় সুজি তাকে খুব অনুরোধ করে তাকে হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু সে তাকে সেখানেই ফেলে চলে যায়। সে বলে, তুমি আমার সঙ্গে যা করেছো তারপর তো হাসপাতাল দূরের কথা, তুমি কবরস্থানেও থাকার যোগ্য নও। এই ঘটনা সুজির কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। পরের সকালে যখন সুজি ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে একা দেখতে পায়। পরে সে জানতে পারে যে বাড়ির স্টাফরাই তাকে হাসপাতালে নিয়ে এসেছিল, শুভ নয়। তখন সে এটাও বুঝতে পারে যে সন্তানের জন্য সে এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে আর এই পৃথিবীতে নেই। সে ডাক্তারকে অনুরোধ করতে থাকে একবার শেষবারের মতো তার শিশুটিকে দেখতে চায়, কিন্তু সে এটা কিভাবে করবে। এমন সময় আরেকজন ডাক্তার এসে তাকে জানায় আজ সকালে তার মা কোমা থেকে জেগে উঠেছিল, কিন্তু সুজির মিসক্যারেজের খবর শুনতেই তার মায়ের হার্ট অ্যাটাক হয়। এর ফলে তার মা আবারও অচেতন হয়ে পড়ে এবং জরুরি অপারেশনের প্রয়োজন হয়ে যায়। সুজি অপারেশন করার জন্য সঙ্গে সঙ্গে সম্মতি দেয়, কিন্তু তখন ডাক্তাররা জানায় যে এই সার্জারির জন্য 2 লক্ষ ইয়েন লাগবে। সুজি বলে 2 লক্ষ হোক বা 10 মিলিয়ন, যেভাবেই হোক আমার মায়ের চিকিৎসা হতেই হবে। কিন্তু তখন ডাক্তাররা তাকে জানায় যে এতদিন তার মায়ের জন্য যে ফান্ডিং দেওয়া হচ্ছিল সেই ফান্ডিং এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা শুনে সুজি বিশ্বাসই করতে পারে না। এখন তাদের কাছে তার মায়ের চিকিৎসার জন্য 1 ইয়েনও নেই। ঠিক তখনই সে জুহুকে ফোন করে, কিন্তু আগের মতোই সে তখন আরেক মেয়ের সঙ্গে ছিল। সবকিছু উপেক্ষা করে সুজি কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করে, প্লিজ প্লিজ একবার শেষবারের মতো আমাকে টাকা দাও, আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকব। কিন্তু জুহু তাকে ধমক দিয়ে চেঁচিয়ে ওঠে, রাগের মাথায় ফোন কেটে দেয়। এরপর সুজি ভাবে হয়তো সে তার সব জিনিসপত্র বিক্রি করে দেবে, তাহলে অন্তত কিছু টাকা জোগাড় করা যাবে। কিন্তু ঠিক তখনই সে জানতে পারে তার যত বিলাসবহুল জিনিসপত্র আছে সবই আসলে জুহুর নামেই ছিল, জুহুর নামেই লেখা, আর অনুমতি ছাড়া এই জিনিসগুলোর একটাও রিসেল করা সম্ভব নয়। শেষ পর্যন্ত কিভাবে যেন সে লোন নিয়ে টাকা জোগাড় করে অপারেশন শুরু করায়, কিন্তু তারপরেই সে আরেকটা ভয়ানক ধাক্কা খায়। ডাক্তার এসে তাকে দুঃসংবাদ জানায় তার মা আর বেঁচে নেই। সুজি একেবারের মতো তার মাকে দেখে কাঁদতে কাঁদতে বলে, মা আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। এরপর আসে তার মায়ের শেষকৃত্যের সময়, কিন্তু সেই ফিউনারেলের খরচও ছিল অনেক বেশি। আর সবচেয়ে কম খরচের যে ফিউনারেল প্যাকেজটা ছিল সেটার টাকাও সুজির পক্ষে জোগাড় করা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল, কারণ সারা জীবন সে শুভর ওপরই নির্ভরশীল ছিল। সে কখনো ভাবতেই পারেনি যে একদিন শুভ তার বিরুদ্ধেই দাঁড়াবে। এর মধ্যে শুভর একটি মেসেজ আসে। শুভ সুজির বিশ্বাসই হচ্ছিল না, এখন তার মায়ের শেষকৃত্যে সাহায্য করার মতো টাকাও তার কাছে নেই।
তখন সে ভাবতে শুরু করে হয়তো এবার তার নিজের স্বাধীনতা পাওয়া উচিত। আর সেই ভাবনা থেকেই সে শুভকে ডিভোর্সের কথা লিখে পাঠায়। এই প্রথমবার সুজির মনে হয় যদি দুজন একে অপরকে এতটাই ঘৃণা করে তাহলে ডিভোর্সে সই করতে এত সমস্যা কোথায়। সুজি ডিভোর্স পেপারে সই করে দেয়, কিন্তু শুভ সই করে না। সে বলে, তোমার কি মনে হয় তুমি কে? জানো কলেজে তোমাকে কি ডাকতো? সিন্ডারেলা, যার নিজের কিছুই নেই। আমি চলে গেলে তোমার কাছে যা কিছু আছে তার একটাও তুমি পাবে না। ভেবে দেখো তুমি আসলে কি করছো। এই কথা বলে সে ব্যঙ্গ করে হেসে সেখান থেকে চলে যায়। 1 সপ্তাহ পরে সুজি আবার ডিভোর্স চায়। তখন শুভ তাকে বোঝাতে শুরু করে, তুমি এসব বাচ্চাদের মতো আচরণ কেন করছো? ডিভোর্স বলে কিছু হবে না। আর ডিভোর্স নিলেই বা কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো হতেই থাকে। তোমাকে একটু বোঝদার আর ম্যাচিওর হতে হবে। এই কথা বলে সে আবার চলে যায়। কয়েকদিন অপেক্ষা করার পর সুজি আবার ডিভোর্সের কথা তোলে, কিন্তু এবারও সে তা এড়িয়ে যায়। শেষবার সবার সামনে ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলে, সুজিকে অপমান করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সুজি তার শ্বশুরবাড়ির লোকজনের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট আন্টিকে বোঝানোর চেষ্টা করে, ম্যাডাম এই মুহূর্তে ভীষণ ট্রমার মধ্যে আছে মায়ের মৃত্যুর কারণে, তাই তাকে একটু স্বাধীনতা দেওয়া উচিত। কিন্তু আন্টি হেসে বলে, আমার ভেতরে কোনো হৃদয় নেই। তোমার কি মনে হয় ওর অ্যাক্সিডেন্ট কে করিয়েছে? আমি নিজেই করিয়েছি, যাতে এই মেয়েটা বুঝতে পারে এই বাড়িতে ওর আসল অবস্থান ঠিক কতটা। এই সব কথা শুনে সুজি ভীষণভাবে হতভম্ব হয়ে যায়, কিন্তু বাইরে কিছু না দেখিয়ে সে ভেতরে চলে যায় এবং সেখানে জন্মদিনের পার্টিতে কি কি করা হবে সেই সব বিষয় নিয়ে একেবারে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে। এরপর অ্যাসিস্ট্যান্ট আন্টিকে জিজ্ঞেস করে, ম্যাডাম কি কিছু শুনে ফেলেনি তো? তখন আন্টি বলে, ও যদি শুনে ফেলতো তাহলে আবেগ দেখাতো। ও তো এখনো জানেই না আমরা এখানে ওর জীবন নিজের হাতে চালাচ্ছি। কিন্তু সুজি তখন মনে মনে ঠিক করে ফেলে এই লোকগুলোর কাছ থেকে সে অবশ্যই তার প্রতিশোধ নেবে। এই সময় আমরা দেখি শুভ তার নতুন প্রেমিকার সঙ্গে ব্যস্ত। লিভিং রুমেই সে তার সঙ্গে রোম্যান্টিকভাবে চুমু খাচ্ছিল। সুজি ভাবে, এতদিন ধরে লোকেশন আর পরিস্থিতি নিয়ে খেলেছে, এবার আমি ওর পুরো জীবনের সাথেই খেলবো। এরপর সুজি মিস্টার হোর সঙ্গে দেখা করতে যায়। সেই মিস্টার হোই হলেন শুভর কোম্পানির সবচেয়ে বড় পার্টনার। আসলে বলা যায় এই কোম্পানিটা তার কারণেই আজ পর্যন্ত টিকে আছে। এর ওপর মিস্টার হো একজন খুবই ভালো মানুষ, আর তার স্ত্রীর ভালোবাসা ভাঙার নয়। সুজি তখন তাকে বিশেষ আমন্ত্রণ জানায় জন্মদিনের পার্টিতে আসার জন্য। আরও বলে, আমাদের তরফ থেকে আপনার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, একটা গিফট যেটা আপনি খুব পছন্দ করবেন, তাই অবশ্যই আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে আসবেন। মিস্টার হো প্রতিশ্রুতি দেয় যে তিনি শুভকেও সঙ্গে করে নিয়ে আসবে। আর এভাবেই শুরু হয় শুভর বিরুদ্ধে সুজির প্রতিশোধের খেলা। এরপর আমরা দেখি সেই জন্মদিনের পার্টি, যেটা সুজি খুব সুন্দরভাবে আয়োজন করেছিল। কিন্তু এখনও সুজির সঙ্গে তার সন্তানের সম্পর্কটা খুবই জটিলই রয়ে গেছে। তাই সে এই আয়োজনের জন্য সুজির প্রশংসা করছিল এবং তাকে বলছিল যে চাইলে সে 1 মাসের জন্য তার বাড়িতে থাকতে পারে। কিন্তু সুজি শুধু হেসে সেই প্রস্তাবটা নাকচ করে দেয়। এর মধ্যেই আমরা দেখি মিস্টার হু আর মিস হুকে। আর মিস হু আর কেউ নয়, সেই মহিলা যার সঙ্গে বর্তমানে শুভর সম্পর্ক চলছে। এরপর জন্মদিনের পার্টি শুরু হয়। শুভ সেখানে উপস্থিত সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছিল। সুজি তখন তার বক্তৃতা শুরু করে। এই সময় সে লক্ষ্য করে মিস হু আর শুভ নিজেদেরকে সামলাতে পারছে না। তারা দুজনেই একে অপরকে লাগাতার মেসেজ পাঠাচ্ছিল। শুভ সেখান থেকে বেরিয়ে যেতে চায়। সুজি তখন তাকে থামিয়ে বলে, এখনো কেক কাটা হয়নি, তাই একটু সময় থেকে যেতে। কিন্তু সে জরুরি কাজের অজুহাত দেখিয়ে সেখান
সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় মিস হুও তার স্বামীর কাছে ওয়াশরুমে যাওয়ার অজুহাত দিয়ে বেরিয়ে যায়। এরপর দেখা যায় দুজনেই একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে চারপাশে কাঁচের দেওয়াল রয়েছে। আসলে শুভ ভেবেছিল এটা একটা স্পেশাল রুম, যেখানে ভেতর থেকে বাইরে সব দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যায় না। বাইরের লোকেরা শুধু নিজেদের প্রতিফলনই দেখতে পায়। কিন্তু শুভ জানতো না যে সুজি এই সিক্রেট রুমটা খুলে দিয়েছে, অর্থাৎ এখন সেটা একদম সাধারণ স্বচ্ছ কাঁচের ঘর, যার ভেতরের সবকিছু বাইরে থেকে স্পষ্ট দেখা যায়। সুজি জানতো তারা ঠিক কোথায় যাবে। সে অতিথিদের নিয়ে যায় একটি বিশেষ জায়গায়, যেখানে সে সবাইকে একটি পেন্টিং দেখাতে থাকে, যেটা সে নিজে হাতে এঁকেছিল। সবাই তার দক্ষতার খুব প্রশংসা করছিল। ঠিক তখনই এক মহিলা প্রশ্ন করে বসে, আমি শুনেছি আপনার সন্তান জন্মানোর পর থেকেই আপনি নাকি কখনোই নিজের বাচ্চাদের মানুষ করেননি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর সুজি নিজেও এতে সম্মতি জানায়। এরপর সবাই সুজিকেই দোষ দিতে শুরু করে। এ কেমন মা যে নিজের সন্তানের মা হয়েও একজন প্রকৃত মা হতে পারেনি। সে নিজের সন্তানদের দায়িত্বও নিতে পারেনি, আর তাদের নানির হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল। তখন সুজি বলে, এতে আমার কি দোষ? আমি তো সন্তান জন্ম দিয়েছিলাম, কিন্তু এখানে আমার কাছ থেকেই তো আমার সন্তানদের কেড়ে নেওয়া হয়েছে। আমি তো তাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি জোর করে তাদের আলাদা করে দিয়েছে। এই সব কিছুই উনি করেছেন। এই সময় ক্যামেরা ঘুরে যায় আন্টির দিকে। তিনি এসে সুজির ওপর চেঁচাতে শুরু করে, তুমি এসব কি বলছো? তখন সুজি বলে, আপনি তো নিজেকে খুব সত্যবাদী মনে করেন, তাই না? আমি তো শুধু সবার সামনে সত্যিটাই বলছি। আপনার মতে যদি এই সব কিছু ভুল না হয়ে থাকে, তাহলে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এরপর আন্টি সবকিছু অস্বীকার করতে শুরু করে এবং সমস্ত দোষ সুজির ঘাড়ে চাপাতে থাকে। কিন্তু সুজি সবাইকে সত্যিটাই জানাচ্ছিল, কত কষ্ট আর যন্ত্রণার মধ্য দিয়ে সে সন্তানদের জন্ম দিয়েছিল, আর জন্ম দেওয়ার পরই কিভাবে তার কাছ থেকে তাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল। তখন আন্টি সুজির ওপর দোষ চাপিয়ে বলে, আমি আর কি বলবো? সুজি আমাদের একটা ভালো জীবন দিতে পারেনি। ও সবসময় ডিপ্রেশনে থাকতো। শুধু তাই নয়, ও আমার ছেলেকেও খুশি রাখতে পারেনি। শুভ নিজের জীবন নিয়েই বিরক্ত হয়ে পড়েছিল। এরপর সে বলে, এই পেন্টিংটা দেখুন, এই ছবিতে আমাদের পরিবারের সবাই আছে, কিন্তু সুজি নিজেই এই ছবিতে নেই। তখন সুজি বলে, আপনার ছেলের দোষ ঢাকতে আমার ওপর দোষ চাপানো বন্ধ করুন। আমার যদি ডিপ্রেশন হয়ে থাকে, তা আপনার ছেলে আর আপনার কারণেই হয়েছে। আর যদি বিশ্বাস না হয়, আমি প্রমাণও দিতে পারি। এই কথা বলতেই আন্টি আবারও তার ওপর অভিযোগ তুলতে থাকে। তখন সুজি চুপচাপ অটোমেশনের সাহায্যে সেই পেন্টিংটা ওপরের দিকে রোল করে দেয়। পেন্টিংটা ওপরে উঠতেই সবার সামনে ভয়ঙ্কর সত্যটা প্রকাশ হয়ে যায়, কে কাকে ধোঁকা দিচ্ছিল। এই দৃশ্য দেখেই মিস্টার হু রাগে নিজের স্ত্রীর ওপর চেঁচাতে শুরু করে। তারা দুজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর মিস্টার হু প্রচণ্ড রেগে গিয়ে নিজের পার্টনারশিপ, ইনভেস্টমেন্ট সবকিছু ক্যান্সেল করে সেখান থেকে চলে যায়। এখন আন্টি বুঝে গিয়েছিল মিস্টার হু ছাড়া তাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই সে তড়িঘড়ি করে সব রিপোর্টারকে বলতে শুরু করে, সবাই ক্যামেরা বন্ধ করো, আজকের এই রেকর্ডিং এখান থেকে বাইরে যাওয়া চলবে না। এরপর সে বলে, আমি তোমাদের সবাইকে আর ভিআইপি গেস্টদের প্রতিজনকে 1 মিলিয়ন করে দেব। এই কথা বলে সে সবাইকে কিনে নেয়। আর ঠিক এই জায়গাতেই প্রথমবারের মতো আন্টি একটা সঠিক কাজ করে। সে নিজের ছেলেকে সপাটে একটা চড় মারে। ইস, যদি সে এই কাজটা আগেই করত। শুভ তখন বলতে থাকে, সে নাকি জানতই না যে ওই কাঁচটা ইনভিজিবল। এই সময় সুজি হেসে ওঠে। তখনই
সুহ বুঝে যায় এই সব কিছুই সুজির পরিকল্পনা ছিল। সুজি বলে, আমি তোমার কাছে শুধু একটা সাধারণ জিনিস চাই, ডিভোর্স। তুমি যদি হ্যাঁ বলো ভালো, আর যদি না বলো তাহলে মনে রেখো আমার মাথা তোমার থেকেও বেশি কাজ করে। সুহ ভাবে, ঠিক আছে, আমি ওকে ডিভোর্স দিয়ে দিই, তারপর দেখি ও কিভাবে আবার আমার কাছেই ফিরে আসে। আর ঠিক এই সময়েই শেষ পর্যন্ত সুজি ডিভোর্স পেয়ে যায়। এখন আমরা বর্তমান সময়ে ফিরে আসি। সুজি সেখান থেকে চলে যাওয়ার সময় ভাগমার কাছে ক্ষমা চাইছিল, কারণ এতদিন সে কখনো নিজের আওয়াজ তুলতে পারেনি। কিন্তু সুজি তাকে ধন্যবাদ জানায়, কারণ ভাগমারও সীমাবদ্ধতা ছিল। তার কাছে এতটা ক্ষমতা ছিল না যে সে সুজির পক্ষে দাঁড়াতে পারে। তারপরও প্রতিবারই ভাগমা সুজিকে বাঁচিয়েছে, সাহায্য করেছে, আগলে রেখেছে। সুজি যে বাড়িটা চেয়েছিল সেই বাড়ির চাবি সে ভাগমার হাতে তুলে দেয় আর বলে, এই বাড়িটা এখন থেকে তোমার, এখন আর তোমার চাকরি করার দরকার নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সুহ ঘুমিয়েছিল। স্বপ্নে সে দেখে সুজি তাকে ছেড়ে চলে গেছে। এই দৃশ্য দেখে সে ভয়ে কেঁপে ওঠে আর তড়িঘড়ি সেখান থেকে পৌঁছাতে চায় যেখানে সে যাওয়ার কথা ছিল। কিন্তু তার নতুন গার্লফ্রেন্ড তাকে আটকানোর চেষ্টা করে। সে তাকে সরিয়ে দিয়ে সুজিকে ফোন করে, কিন্তু সুজির ফোন তখন রিচেবল ছিল না। এতেও শেষ নয়, ভয়ে সে বাড়ির দিকে দৌড়ায়, দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা খুলছিল না। সে পাসওয়ার্ডও দিয়ে চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড বারবার ভুল দেখাচ্ছিল। ঠিক সেই সময় দরজাটা নিজে থেকেই খুলে যায়। সুহ ভাবে, আমি যদি এখন বাচ্চাদের কথা বলি তাহলে সুজি নিশ্চয়ই গলে যাবে। কিন্তু ঘরের ভেতরে ঢুকে সে অন্য একজনকেই দেখতে পায়, কারণ এই বাড়িটা ভাগমা ভাড়া দিয়ে দিয়েছে এবং সে নিজেও এখন স্টাফ হিসেবে এখানে কাজ করছে। সুহর বিশ্বাসই হচ্ছিল না যে সুজি এই বাড়িটা বিক্রি করে দিতে পারে। তার মনে পড়ে যায় সেই সব দিন যখন সুজি নিজের হাতে এই বাড়িটা গড়ে তুলেছিল। বাড়ির প্রতিটা জিনিস সে নিজেই ডিজাইন করেছিল, কারণ সে এই বাড়িটাকে নিজের ঘর করে তুলতে চেয়েছিল। এরপর ভাগমা তাকে জানায় যে সুজি চলে গেছে। সুহ ভাবে, এটা নিশ্চয়ই সুজির নতুন কোনো নাটক আমাকে বিরক্ত করার জন্য। কিন্তু সে বিশ্বাস করতে চায় না যে সুজি তাকে ছেড়ে সত্যিই চলে যেতে পারে। কিছুদিন পর সে আবার আসে, কিন্তু তখনও সুজি সেখানে নেই। এইবার প্রথমবারের মতো ভাগমা তার ওপর গলা তোলে। সে বলে, এবার অনেক হয়েছে। এত বছর ধরে আমি এই বাড়িতে থাকছি, নিজের চোখের সামনে এত অন্যায় হতে দেখেছি। এই সব কিছুর জন্য আমারও ঠিক ততটাই অধিকার আছে যতটা তোমার আছে। আমি যদি আগে কথা বলতাম তাহলে আজ সুজিকে এত ডিপ্রেশনের মধ্যে পড়তে হতো না। তখন সুহ বলে, আমি সুজিকে সব কিছু দিয়েছি, তুমি এই কথাগুলো বলতে পারো না। কিন্তু ভাগমা একে একে তাকে সব মনে করিয়ে দেয় সুজি কিভাবে সেই বাচ্চাদের যত্ন নিয়েছিল যখন তারা অসুস্থ ছিল, কিভাবে সে তার নিজের মায়ের মতোই সুহর মায়েরও সেবা করেছিল, সুহর জন্য সে কি না করেছে। কিন্তু শেষ পর্যন্ত সে বিনিময়ে যা পেয়েছে তা শুধু প্রতিশ্রুতি আর প্রতারণা। এই সবের পর কোনো মানুষ কিভাবে বেঁচে থাকার আশা রাখবে? এই কথা শুনে সুহ সেখান থেকে চলে যায়। এরপর সে সেই বাড়িতে যায় যেখানে বাচ্চারা থাকে। সে বাচ্চাদের তৈরি করছিল তাদের মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই আন্টি এসে তার ওপর চেঁচিয়ে ওঠে, এই গভীর রাতে বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছ? তখন সুহ বলে, ওদের সেখানে নিয়ে যাচ্ছি যেখানে ওরা সত্যি বিলংস করে, ওদের মায়ের কাছে। এই কথা শুনে আন্টি ভীষণ রেগে যায়। আর তখনই সুহর বুঝতে দেরি হয় না তার মা আসলে কতটা নিষ্ঠুর, নির্দয় আর ভয়ঙ্কর একজন মানুষ। এখন গিয়ে তার খুব আফসোস হচ্ছিল, এটা ভেবে যে কে জানে এত বছর ধরে সুজি কিভাবে তার মাকে সহ্য করে এসেছে। এরপর সে বলতে থাকে, দেখো, এমনও তো নয় যে সে তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু ঠিক তখনই সু জানিয়ে দেয় যে সে ইতিমধ্যেই তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এটা শুনে আন্টি সুজিকেই দোষ দিতে শুরু করে। সে বলে, আমি ভাবতেই পারিনি এই মেয়েটা এতটা কৃপণ আর স্বার্থপর হবে।
যে নিজের সন্তানকেও ছেড়ে চলে যেতে পারে। কিন্তু ঠিক আছে, 3-4 দিন রাস্তায় ঘুমোলেই তখন ওর চোখ খুলবে, তখন বুঝবে এই বাড়ি পরিবার ওকে কত কিছু দিয়েছে। কিন্তু ভিতরে ভিতরে সু ভাবছিল যদি সে আর ফিরে না আসে তাহলে কি হবে। ঠিক তখনই সে বাড়ি যায় যেখানে ওয়াইগা তাকে একটি বাক্স দেয়। সেই বাক্সটা সুজি রেখে গিয়েছিল। বাক্সের ভেতরে কিছু জিনিস ছিল আর সঙ্গে ছিল একটি ডায়েরি। ডায়েরিটা পড়ে সু প্রথমে খুশি হয়ে যায়, কারণ সেখানে তাদের সব স্মৃতি লেখা ছিল, যে সব সুন্দর মুহূর্ত তারা একসাথে কাটিয়েছিল। কিন্তু সেই ভালো মুহূর্তগুলোর পাশাপাশি সেখানে এক নির্মম সত্যও লেখা ছিল, সুজির বাস্তব জীবনের কষ্টভরা গল্প। সেটা পড়ে সে খুব কান্নাকাটি করতে থাকে। যদিও এগুলো ছিল কুমিরের কান্না, তার আফসোস হচ্ছিল, কমপক্ষে এমনটাই তার মনে হচ্ছিল। এরপর আমরা দেখি 1 মাস পর সুজি অবশেষে তার পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় তার মা মারা যাওয়ার পর প্রফেসর ইউই ছিল যে সুজির পাশে দাঁড়িয়েছিল। সে সুজিকে বলে যে ওই এন্ট্রান্স পরীক্ষাটা ক্লিয়ার করার চেষ্টা করতে, যার মাধ্যমে সে সায়েন্টিফিক রিসার্চে যেতে পারবে এবং একজন ডাক্তার হতে পারবে। কিন্তু সুজি পিছিয়ে যায়। সে বলে যে তার বয়স ইতিমধ্যেই অনেক হয়ে গেছে, তার সময় পেরিয়ে গেছে আর পড়াশোনা ছেড়ে দিয়েছে বহু বছর আগে। তখন মিস ইউ তাকে বোঝায়, দেখো, আমি তোমার পরিস্থিতি খুব ভালো করেই জানি। একজন নারী হিসেবে আমি তোমাকে বলছি, আমাদের কোনো নির্দিষ্ট বয়স নেই। আমরা যে কোনো বয়সে যে কোনো কিছু শিখতে পারি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। তুমি যা কিছু করেছো তা নিজের জন্যই করেছো। এটার মধ্যে তোমার কোনো দোষ ছিল না। কিন্তু এখন তো তুমি বুঝে গেছো ওটা তোমার জন্য ছিল না, বরং অন্য কারো সুখের জন্যই ছিল। অন্তত এখন নিজের জন্য হলেও কিছু করো। এই কথাগুলো থেকেই সুজির মনে সাহস আসে। আর অবশেষে আমরা বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে সে নিজের রেজাল্ট দেখে খুব খুশি হয়। সে পরীক্ষায় পাশ করেছিল। সে দৌড়ে গিয়ে এই খবরটা প্রফেসর ইউকে জানায়। একই সঙ্গে দেখা যায় এখন তার চাকরিও লেগে গেছে। এমন সময় তার কাছে একজন পেশেন্ট আসে। সে ছিল সুহু আর তার ছেলে। ফাইলটা দেখে সুজির খুব খারাপ লাগছিল, কারণ এখন বাচ্চাটা সুহুর কাছেই আছে, কিন্তু সুহু ঠিকমতো তার যত্ন নিতে পারছে না। সুহু যখনই সেই ডাক্তারের চোখের দিকে তাকায়, তার সুজির কথা মনে পড়ে যায়। তখন জানা যায় যে এখানে অপারেশন করতেই হবে। অপারেশনের পর তার ছেলে পুরোপুরি ভালো অনুভব করছিল। সে বলে, ডাক্তার আন্টি খুবই ভালো ছিল, আমার একটুও ব্যথা লাগেনি। এরপর তারা সবাই এসে সুজিকে ধন্যবাদ জানায়। তখনই সুহু বুঝে যায় এই ডাক্তারই আসলে সুজি। কয়েক সপ্তাহ পর সে আবার বাচ্চাদের নিয়ে সুজির সঙ্গে দেখা করতে আসে। এখানে সে তার কাজের জন্য সুজিকে প্রশংসা করে। সুজি তাকে বিদায় জানিয়ে চলে যেতে চাইলে সুহু তাকে থামায়। সে জানায় কিভাবে সে তার সব খারাপ অভ্যাস, রাতের সম্পর্ক আর নতুন সম্পর্ক সবকিছু ভেঙে ফেলেছে। এখন সে একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করছে আর একজন ভালো স্বামীও হতে চায়। সে চায় সুজির সঙ্গে আবার নতুন করে জীবন শুরু করতে, কিন্তু সুজি তাকে স্পষ্টভাবে না করে দেয়। সুহ বলে, আমি জানি আমি তোমার সাথে কতগুলো ভুয়ো প্রতিশ্রুতি করেছি, কিন্তু এটা একদম পাকা প্রতিশ্রুতি। এবার আর কিছু রিপিট হবে না। আমি আমার ভুল বুঝে গেছি। তখন সুজি তাকে বলতে থাকে, তুমি কি একই কথা বারবার বলতে বলতে ক্লান্ত হও না? কারণ এসব কথা আমার আগেই জানা। আসলে এরপরে তুমি কি বলবে আর আমার জবাবের পর তুমি কি বলবে সবই আমি জানি। আমার বর্তমান আর ভবিষ্যৎ আমি নিজেই বদলে ফেলেছি, আর সেই জীবনে আমি তোমাকে জড়াতে চাই না। এই সময় বাচ্চারা তাকে মা বলে ডাকতে শুরু করে। সুজি নিজেকে শক্ত করে রাখে যাতে সে গলে না যায়। তখনও সু সেখানে বাচ্চাদের নাম করে তাকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু সুজি পরিষ্কারভাবে বলে দেয়, এই বাচ্চারাই আগেই আমাকে এখানে যাচাই করে নিয়েছে। এখন আর তাদের আমার দরকার হবে বলে আমি মনে করি না। এমনিতেও তাদের দেখাশোনার জন্য তাদের দিদিমা আছে। আমার ফিরে আসায় কিছু বদলাবে না।
তখন সু তাকে অনুরোধ করতে থাকে, হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সুজি তাকে একটা চড় মারে। সেখানেই তাকে বিদায় জানিয়ে নিজের নতুন জীবনের দিকে চলে যায়, যেখানে সে আর কখনোই জু ওর তার বাচ্চাদের সাথে দেখা করবে না। আর এর সাথেই এখানে এই ড্রামাটির সমাপ্তি ঘটে, কিন্তু সুজির জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়।